আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন পরিসংখ্যানের ক্লাসে। তোমাদের এই ক্লাসের জন্য বেশ 5টা প্রশ্ন দিছিলাম। সেই 5টা প্রশ্নই আমরা 2 পার্টে সমাধান করব। আজকে 3টা সমাধান করব। তো দেখি কতটুকু সমাধান করা যায়। 1 নম্বর প্রশ্ন ছিল, নিচের সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এর আগে কিন্তু তোমরা কখনো করনি। এই সংক্ষিপ্ত পদ্ধতিটা কি? আসলে সংক্ষিপ্ত পদ্ধতি সাধারণ আকার থেকে একটু বড় সাইজের। তখন তো এটা করার পরে তোমাদের মনে হবে, হাই খোদা, এইটা সংক্ষিপ্ত পদ্ধতি? তাহলে যদি ব্রড পদ্ধতি বলতো তাহলে মনে হয় কত বড় হতো আরও। তো দেখি কেমন আসে। সংক্ষিপ্ত পদ্ধতি বলতে আমি বুঝাই দিচ্ছি যে আসলে কেন সংক্ষিপ্ত পদ্ধতি বলা হচ্ছে। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে তোমাকে সারণী তৈরি করতে হবে, যে গড় নির্ণয় সারণী। গড় নির্ণয় সারণী। এখন খেয়াল করো, এটা তো আমাদের এই বড় সাইজের করে নিতে হয়। এখন আমরা এইভাবে কতটা সারি করে নেব সেটা এটা দেখে নিয়ে নেব, যেটা যতটুকু থাকবে তার থেকে একটা বেশি সারণী তৈরি করব। যেমন এটা একটা 1 2 3 4 5 6 7 এই নাম সহ। তার মানে 1 2 3 4 5 6 7 আমরা তৈরি করব 8টা। তাহলে দেখি আমি ছোট করে করতেছি। 1 মানে লাইন কয়টা তৈরি করব? 2 3 4 5 6 7 8। এইটা আমরা 8টা লাইন তৈরি করে নিলাম। এখন এইখান থেকে দেখি আমরা কলাম কয়টা তৈরি করব। সেটা হচ্ছে আমরা গুনে গুনে কলাম তৈরি করব। দেখো, প্রথমে এই উপাত্ত বা শ্রেণী ব্যাপ্তি যদি থাকে আমরা একটা লিখে নেব। এখানে উপাত্ত দেওয়া আছে, আমি উপাত্ত লিখে নিলাম। উপাত্ত এইগুলো সব সময় তুমি রুল দিয়ে অঙ্কন করবা, তাছাড়া যদি ভুল হয়ে যায় তুমি কিন্তু মিশাইতে পারবে না। উপাত্ত, এখন এই যে উপাত্ত আমি লিখলাম, এই উপাত্তকে, এটা তো আর শ্রেণী ব্যবধান হিসেবে দেওয়া নয়, এটা একটা সংখ্যা হিসেবে দেওয়া আছে। তো উপাত্ত যদি একটা সংখ্যা হিসেবে থাকে তাহলে এটাকে আমরা ধরব এক্স আই। এখন দেখে আসি এক্স আই মানে কি? সম্পূর্ণ সংখ্যাগুলোকে বোঝাচ্ছে এক্স আই। তার মানে এক্স ওয়ান, এক্স যদি 1 দিয়ে দিই, এক্স ওয়ান সংখ্যাটি কত? 12। এক্স টু সংখ্যাটি কত? 20। এক্স থ্রি সংখ্যাটি হচ্ছে 15। এক্স ফোর মানে এক্স চার সংখ্যাটি হচ্ছে 14। এক্স 5, 1 2 3 4 5 6টা আছে। 1 2 3 4 5, তার মানে এখানে আমি প্রথমটা 12, দ্বিতীয়টা 20, তৃতীয়টা 10 ছিল। হ্যাঁ, এক্স থ্রি মানে 10, এক্স ফোর মানে হলো 15, এক্স 5 মানে হলো 14, আর এক্স 6 মানে হলো 45। এইভাবে আমি সংখ্যাগুলো আগে বসিয়ে নিব। এটা ফাঁকা থাকবে এখানে, শুধু পরে দেখাচ্ছি কি করার জন্য। এখন এইটা যদি শ্রেণী ব্যাপ্তি থাকতো তাহলে এখানে এক্সআই লিখতাম না, এর মধ্যমানটাকে তখন এক্সআই লিখতাম। এখন উপাত্ত এইটা লেখার পরে তুমি যে একটা এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতেছো, এই জন্য তোমাকে একটা সাধারণ অনুমিত গড় ধরে নিতে হবে, যে আসলে এইগুলোর একটা গড় কত, এগুলোর গড় কত। তার মানে এখানে দেওয়া আছে, দেখো 12 সংখ্যাটি কয়বার আছে? 2বার আছে কিন্তু। 20 আছে 3বার, 10 আছে 1বার, 15 আছে 5বার, 14 আছে 2বার, 45 আছে 3বার। তাহলে এই যে সংখ্যাগুলোর গড় একটা আন্দাজে বা যে কোনোভাবে তুমি একটা গড় ধরে নিতে পারো। চোখের আন্দাজে আমি ধরে নিলাম, যে মনে করে নিলাম যে এইগুলোর গড় হচ্ছে 10 কিংবা 14 কিংবা 45, যে কোনো একটা তুমি ধরে নেবে। তো তুমি ইচ্ছা মতো ধরে নাও। যে ধরে নিলাম যে আমি এটার গড় হলো 15, তো যেটা গড় সেটাকে আমি ধরে নিব এ, এখানে এ লিখে দিব। এ অনুমিত গড়, এটাকে আসলে বলা হয় অনুমিত গড়। তাহলে অনুমিত গড়, অনুমিত গড় ইকুয়াল টু ধরে নিলাম কত?
অনুমিত গড় এ ইকুয়াল টু ধরে নিলাম 15। তুমি যেটা খুশি ধরে নিতে পারো এইখানে, যেটা একটা সংখ্যা থাকবে। যদি মধ্যমান বের করতাম পরেরটাতে বেশি ক্লিয়ার হয়ে যাবে। মধ্যমানের যে কোনো একটাকে তুমি যদি 12 ধরতে এখানে কোনো সমস্যা ছিল না, 14 ধরতে তাও কোনো সমস্যা ছিল না। এখন এই যে অনুমিত গড় আমি বের করলাম, এই অনুমিত গড়ের পরে এইবার তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে বিচ্যুতি। বিচ্যুতিটা কি দেখো, বিচ্যুতি ইউআই, ইউআই সমান সমান এইটা হচ্ছে এক্স আই বিয়োগ এ, এক্স আই বিয়োগ এ। তার মানে এ কত যেন, অনুমিত গড় হলো এ, এ সমান হলো 15। তার মানে এটা থেকেও 15 বাদ। তার মানে যদি ইউআই, ইউআই কত হচ্ছে দেখো তো, ইউআই হচ্ছে 12 থেকে এক্স ওয়াই মানে এক্স ওয়ান, তার মানে এক্স ওয়ান কত ছিল 12, 12 থেকে কত বাদ যাবে, এ কত ধরছি 15, এই যে 15 ধরছি, 12 থেকে 15 বাদ, এখানে বসায় দিব। 20 থেকেও 15 বাদ, সব সময় এটা, এটা কি ইউ2, ইউ3 কত 10 থেকে 15 বাদ, ইউ4 15 থেকেই 15 বাদ, সব সময় এইটা থেকে যেটা অনুমিত গড় সেটা বাদ যাবে। তাহলে এখানে 14 থেকে 15 বাদ, মাইনাস আসুক সমস্যা নেই। এটা হচ্ছে 45 থেকে 15 বাদ বিয়োগ। এইভাবে তোমাকে, যদি তুমি এইটুকু না করতে চাও সরাসরি বিয়োগফলটা বসাইতে চাও বসাইতে পারো। এখন মনে হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতি, তাহলে এত ঝামেলা কেন? দেখো কেন বলা হচ্ছে। তাহলে 12 থেকে 15 বাদ দিলে কত আসে -3, 20 থেকে 15 বাদ দিলে কত আসে 5, আবার 10 থেকে যদি 15 বাদ দিই -5, 15 থেকে 15 বাদ দিলে 0, এইবার 14 থেকে 15 বাদ দিলে -1, 45 থেকে যদি 15 বাদ দিই তাহলে আসে 30। এখন এটা দেওয়ার পরে আগে ছকটা তৈরি করে নিবে, আমি দেখাচ্ছি যে আসলে কীভাবে তৈরি করে নিবা তোমরা। এইটা করার পরে তোমাকে এখন লিখতে হবে গণসংখ্যা। গণসংখ্যা কত আছে জানো? গণসংখ্যা এক, যেগুলো লিখে নিই আমরা, গণসংখ্যাকে এফ আই ধরে নেব। গণসংখ্যা এটা মূর্ধন্য, গণসংখ্যাকে আমরা এফ আই ধরে নিব। এফ আই যেভাবে লিখতে হবে, এফ নিচের দিকে এভাবে আই, ঘরগুলো একটু মোটা করে দিবা, আমার হোয়াইট বোর্ডে জায়গা কমের জন্য এভাবে করতেছি। এফ আই। এখন এফ ওয়ান কত আছে? এফ ওয়ান, এফ ওয়ান আছে 2, এফ টু 3, এফ থ্রি 1, এফ ফোর 5, এফ 5 2, এফ 6 3, এইভাবে। এইটা করার পরে তোমাকে শেষ যে ধাপটা করতে হবে সেইটা হচ্ছে দেখো যে এফ আই ইউ আই, অর্থাৎ এফ আই ইউ আই মাঝখানে কোনো চিহ্ন নাই, ডট গুণ আছে, তার মানে এফ আই ইউ আই, এটা কিন্তু ওয়ান না আই, তার মানে তোমাকে এফ ওয়ান ইউ ওয়ান গুণ করতে হবে। তার মানে এইটা এটা গুণ, এটা গুণ করে এখানে, এটা গুণ করে এখানে, এটা গুণ করে এখানে, এটা গুণ করে এখানে, তারপরে আমরা দেখব এটা। তো দেখি, -3 আর 2 গুণ করলে -6, 5 আর 3 গুণ করলে 15, -5 আর 1 গুণ করলে -5, 0 আর 5 গুণ করলে 0, -1 আর 2 গুণ করলে -2, 30 আর 3 গুণ করলে 90। এইভাবে তুমি আগে ফলাফলটা তৈরি করে নিবা, ছকটা তৈরি করে নিবা। এখন দেখো এই যে গণসংখ্যা, গণসংখ্যাগুলো যোগফল করো, তার মানে n ইকুয়াল টু কত হচ্ছে দেখি তো, এটাকে n ধরে নেব আমরা। 3 আর 2 5, 1 6, 6 আর 5 11, 11 আর 2 13 আর 3 16, তার মানে এখানে গণসংখ্যা মোট 16। ক্রমযোজিত করলেও হতো, এভাবে আমরা করে নিই 16। এখন এই যে এইটাকে আমরা এই যে চিহ্নটাকে এরকম চিহ্ন দিয়ে দিই, এইরকম দিয়ে এইরকম, এটাকে আসলে বলা হয় সামেশন, অর্থাৎ যোগফলের চিহ্ন। তো দেখি আমরা এইভাবে একটু ছোট করে দিয়ে দিই, সামেশন এফ আই ইউ আই ইকুয়াল টু, তার মানে এইগুলো যোগফল করব। তো যোগফল কী করে করব? এটা যোগ, এইটা যোগ, এই দুইটা বড় যোগ আছে মানে চিহ্ন যোগ আছে, এই দুইটা যোগফল থেকে বিয়োগের যোগফলটা বাদ দিয়ে দিব। তো 90 আর 15 যোগ করলে কত আসে
90 আর 15 105। আর দেখি এই যে মাইনাসগুলো যোগ করি, -6 -5 তাহলে -11, আর এখানে -2 তাহলে -13। তাহলে 13 বিয়োগ করব। তাহলে 105 থেকে যদি 13 বিয়োগ করি তাহলে কত আসতেছে জানো? 92। তার মানে এটার যোগফল হচ্ছে 92। তুমি কি অনুমিত গড় বুঝতে পারছো? অনুমিত গড় তুমি এখানে যেগুলো আছে উপাত্ত, এটা যদি তোমার শ্রেণী ব্যাপ্তি থাকতো তাহলে মধ্যমান করার পরে যে কোনো একটা ধরে নিতাম। এটা তো শ্রেণী ব্যাপ্তি হিসেবে নাই, উপাত্তটা একটা করে সংখ্যায় আছে, যেটা তুমি পরের প্রশ্নে যেটা আছে সেখানে খুব বেশি ভালো বুঝতে পারবে এটা। তো অনুমিত গড় ধরে নিয়ে এই যে এটা এখানে একটা করে সংখ্যা আছে উপাত্ত, এটা থেকে সব মধ্যমানটা মানে অনুমিত গড়টা বিয়োগ করে দেব, ফলাফল করব। ফলাফল করার পরে গণসংখ্যার সাথে এই ফলাফলগুলো গুণ করে সেগুলো যোগ করব, এইটা। এখন এই যে তুমি 92 পেয়েছো, এই 92 দেখো এটা কিসের? এই গণসংখ্যা এবং বিচ্যুতি এই দুটার গুণফলের যোগফল। তার মানে এইটাকে আমরা বলবো বিয়োগফল। বিয়োগফল, তাহলে মোট বিয়োগফল, বা লিখি আমরা সরাসরি লিখব যে বিয়োগফলের গড়, বিয়োগফলের গড়। তাহলে বিয়োগফল এখানে কত আছে দেখি, বিয়োগফলের যোগফল। আচ্ছা, বিয়োগফলের এখানে আমরা গড় লিখে ফেলছি যেহেতু, তাহলে এখানে বিয়োগফলের যোগফলের গড়, তার মানে বিয়োগফলের গড় দেখি কত আসে এখানে। 92, মোট সংখ্যা কত? 16। তাহলে 92 ভাগ 16, তোমরা একটু ক্যালকুলেটরে করে নাও, আমি ক্যালকুলেটরে করে নিচ্ছি। তাহলে 92 ভাগ 16, তাহলে আসে 5.75। 5.75 এইটা, এটা হচ্ছে বিয়োগফলের গড়। এখন এই যে অনুমিত গড় 15, এখন বিয়োগফলের গড় হলো 5.75। বা তুমি যদি এখানে এভাবে লিখতে চাইতে যে আমি এটা একটু পরে লিখব, আমি এভাবে লিখব আগে, যে সামেশন FI ডিভাইডেড বাই n, তারপরে আমি লিখব 92 ডিভাইডেড বাই 16, তারপরে তুমি লিখতে পারো কত যেন আসলো? 5.75। 5.75 এইটা লেখার পরে প্রকৃত যে গড়, এটা তো শুধু বিয়োগফলের গড় আসলো। প্রকৃত গড় কি? এই যে অনুমিত গড়ের সাথে তোমাকে যোগ করতে হবে, যে অতএব প্রকৃত গড় ইকুয়াল টু a প্লাস সামেশন FI ডিভাইডেড বাই n। তার মানে এইটা যোগ করলে কত আসে দেখো, এটা ছিল আমরা ধরে নিয়েছিলাম 15, তুমি এইটার যেটা খুশি ধরে নিতে পারো। 15 প্লাস 5.75, তার মানে এখানে আসতেছে 20.75, এটাই উত্তর। এইভাবে এখন তুমি বলতে পারো স্যার এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ে এত ঝামেলা, এটা কেন? আসলে দেখো, এই যে তুমি সংখ্যাগুলো কিন্তু ছোট ছোট সংখ্যা নিয়ে হিসাব করলা, কিন্তু এইটা যদি তোমাকে আসল মানে সাধারণ পদ্ধতিতে গড় বের করতে বলতে হতো, তাহলে যে সংখ্যাগুলো প্রথমে ছিল সেই সংখ্যার সাথে, যেমন এখানে প্রথমে সংখ্যা ছিল যেন কত, যাই হোক প্রথমকার সংখ্যা যেটা ছিল তার সাথে 2 গুণ করে অনেক বড়, মানে যোগফলটা অনেক বড় হতো। তারপরে তোমার এই যে 45কে 3 দ্বারা গুণ করে যোগফলগুলো অনেক বড় হতো। আসলে যোগফলটা অনেক বড় হতো, হিসাব করলে যোগফলটা অনেক বড় হতো। তাহলে এই যোগফল অনেক বড় বড় সংখ্যার থেকে ছোট ছোট সংখ্যা নিয়ে হিসাব করাটা সহজ, এই জন্য এটা আসলে বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা। তো এবার আমি দ্বিতীয় নম্বর প্রশ্নটা তুলব না, দ্বিতীয় নম্বরটা তোমাদের কাছে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। দেখো দ্বিতীয় নম্বরে এখানে প্রশ্ন ছিল যে 50 জন ছাত্রীদের বাংলায় প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এখন আমি সরাসরি এটা গড় নির্ণয় করব। গড় নির্ণয় সারণী, একটু খেয়াল করে দেখো এইখানে কয়টা সংখ্যা ছিল জানো, মানে ঘর ছিল কয়টা? 1 2 3 4 5 6 7টা, তাহলে তৈরি করে নিব 8টা। দেখো এটা একটু দেখো, ভালো করে ক্লিয়ার হয়ে যাবে।
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এখন এইখানে কিন্তু শ্রেণী ব্যাপ্তি আছে বা শ্রেণী বিন্যাস আছে। তো দেখো আমরা আগে এইটা শ্রেণী ব্যাপ্তি, ওখানে কিন্তু দেওয়া ছিল যে প্রাপ্ত নম্বর, কিন্তু এটা শ্রেণী ব্যাপ্তি হিসেবে আমরা লিখব যে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি মানে হচ্ছে প্রাপ্ত নম্বর এইটা। তো দেখি শ্রেণী ব্যাপ্তি এখানে কত আছে। শ্রেণী ব্যাপ্তি আছে 51 থেকে 55, 51 থেকে 55, এটা কিন্তু মাইনাস না, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, তারপরে এখানে কত আছে 71 থেকে 75, তারপরে হচ্ছে 76 থেকে 80। তার মানে যেটা থাকবে তার থেকে একটু বেশি, তোমাকে একটা ঘর বেশি এটা তৈরি করে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু শ্রেণী ব্যাপ্তি আছে, শ্রেণী ব্যাপ্তি আছে, কিন্তু আগের প্রশ্নতে শ্রেণী ব্যাপ্তি ছিল না। যদি শ্রেণী ব্যাপ্তি থাকে, আগে যেমন জয়টা ঘর ছিল এখানে কিন্তু তার বেশি ঘর হতে পারে, তুমি আগে দিয়ে নিতে পারো। তার মানে এটার মধ্যমান তৈরি করে নিতে হবে, এটার মধ্যবিন্দু তৈরি করে নিতে হবে, মানে এক্স আই তৈরি করে নিতে হবে। তারপরে এটাতে বিচ্যুতি করতে হবে, ওখানে যেমন করলাম বিচ্যুতি করব। তারপরে বিচ্যুতি করার পরে তোমার এইখানে গণসংখ্যা করতে হবে। তারপরে তোমার এখানে ওই যে ফলাফলটা FIUI এটা তৈরি করে নিতে হবে। এইভাবে তুমি আগে ছক তৈরি করে নিতে পারো যে এইখানে আমরা তৈরি করে নেব কি মধ্যমান, কারণ এটা আছে শ্রেণীব্যাপ্তি। তো শ্রেণীব্যাপ্তি থাকলে অবশ্যই মধ্যমান করতে হবে। আর আগে আগে কিন্তু শ্রেণীব্যাপ্তি ছিল না, শ্রেণীব্যাপ্তিটা কিন্তু একটা সংখ্যায় ছিল, এই জন্য শ্রেণীব্যাপ্তি লিখিনি, ওখানে প্রাপ্ত নম্বরই লিখছিলাম। তাহলে এখানে মধ্যবিন্দু, মধ্যবিন্দু এটাকে আমরা ধরবো কি XI, এটা লিখব বিচ্যুতি, বিচ্যুতি, বিচ্যুতি কি UI। এখন এইটার বিচ্যুতি ওইটা থেকে একটু আলাদা, যেহেতু শ্রেণীব্যাপ্তি আছে একটু আলাদা হবে। এখন বিচ্যুতি লেখার পরে এখানে লিখব গণসংখ্যা, গণসংখ্যা, গণসংখ্যাকে আমরা কি ধরি জানো FI। দেখো সাধারণত প্রশ্নে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা কিন্তু দেওয়াই থাকে, তো এখানেও গণসংখ্যা দেওয়া আছে, দেখি যে গণসংখ্যাটাও লিখে নিই। গণসংখ্যা দেওয়া আছে এখানে কত জানো 6, 8, 10, 13, 8, 5 এইটা দেওয়া আছে গণসংখ্যা। দেখো তাহলে ওইটার মধ্যে আর এটার মধ্যে তফাৎটা তুমি যদি একটু ভালো করে ক্লিয়ার করে আবার মনোযোগ দিয়ে দেখো তাহলে ব্যাপারটা খুব বেশি ভালো বুঝতে পারবে। মধ্যবিন্দু নির্ণয় করো, তুমি কিন্তু ওই আগে থেকে দেখে আসছো যে আসলে মধ্যবিন্দু কেন নির্ণয় করব। 51 থেকে 55 এই উপাত্তগুলো 6 বার আছে, কিন্তু কোনটা 6 বার আছে, এখানেও তো 6 বার থাকতে পারে, 52 তো 6 বার থাকতে পারে, কিংবা 51 একবার, 52 একবার, 53 একবার, 54 একবার, 55 একবার, এইভাবে কোনো একটা বেশি থাকতে পারে। তো কোনটা থাকবে এটা তো শিওর না। এই জন্য এইগুলো তোমার শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে আগে মধ্যবিন্দু তৈরি করে নিতে হয়। তো মধ্যবিন্দু যদি তৈরি করি তাহলে দেখো যে 51 থেকে 55 মধ্যবিন্দু তৈরি করতে হলে এই কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা কিংবা তারপর এই শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়, এটা হলো মধ্যবিন্দু নির্ণয়। তাহলে আমি যদি এখান থেকে 51 যোগ এটা নিয়ে কাজ করি, যে কোনোটা নিয়ে কাজ করতে পারো, 55 ভাগ 2, তাহলে পাচ্ছি আমি 53। তাহলে এর মধ্যবিন্দু হলো 53। দশমিক আসলে দশমিকই দিয়ে দিবা, 56 যোগ 60, তাহলে এখানে হচ্ছে 56 যোগ 60, 116 ভাগ 2, তাহলে এখানে পাচ্ছি 58। সেম এখানে 61 আছে, দেখো তুমি আর করা লাগবে না, এমনি সিস্টেম করে বুঝতে পারবে। এটা হচ্ছে 63, 68, এখানে 73, এখানে হবে 78। এইভাবে তুমি মধ্যবিন্দুগুলো তৈরি করে নিবা। তাহলে মধ্যবিন্দু XI, তো XI মানে কি বোঝাচ্ছে, এই সবগুলো মিলে হলো XI। তাহলে X1 কোনটা, মানে X1 কোনটা, X1 হচ্ছে
53, x2 হচ্ছে 58, x3 এটা, x4 5 6 এভাবে তোমাকে বুঝে নিতে হবে। এইবার এখানে বিশ্রুতি হচ্ছে একটু আলাদা। এইটাও তোমার ধরে নিতে হবে যে আসলে এর বিচ্যুতি মানে একটা আন্দাজে ধরে নিব যে গড় কোনটা, একটা ধরে নিব যে গড় এইটা। দেখো যে আমি এখানে ধরে নিলাম বিচ্যুতি আমরা কি ধরে নিব জানো, এ ধরে নিব। এই 68কে আমরা এখানে সাইডে ধরে নেব, তুমি যেটা খুশি ধরে নিতে পারো এই মধ্য থেকে। এই বিচ্যুতি এ ধরে নেওয়ার পরে এইখানে দেখো খেয়াল করে যে বিচ্যুতিটা কি হয়, সেটা হলো এক্স আই থেকে এই বিচ্যুতি বাদ দিতে হয়। তার মানে এক্স আই বিয়োগ এ ধরে নিয়েছিলাম 68 বিচ্যুতি এইটা। এখন যেহেতু এটা শ্রেণী ব্যাপ্তির, এই জন্য এইখানে আমাদের এইচ বাদ দিতে হবে। শ্রেণীব্যাপ্তিকে সাধারণত এইচ ধরা হয়, এইচ আমরা বাদ দিয়ে দেব। বলো তো এখানকার শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণী ব্যবধান 51, 52, 53, 54, 55, 1 2 3 4 5, শ্রেণীব্যাপ্তি হলো 5। তার মানে তোমাকে ইউ1 বের করতে হবে, ইউ1 মানে কি দেখি তো। ইউ1 তার মানে আয়ের জায়গায় 1 হবে, তার মানে এক্স আই বিয়োগ এ ডিভাইডেড, এখানে x1 বিয়োগ এ ডিভাইডেড বাই এইচ। এখন দেখি এক্স আই মানে কত আছে, এক্স আই মানে এটা 53 বিয়োগ কত, 53 বিয়োগ এ মানে কি অনুমিত গড়, 53 বিয়োগ 68 ডিভাইডেড বাই, এটা শ্রেণী ব্যবধান করো, তোমার হচ্ছে যে হ্যাঁ যে শ্রেণী ব্যাপ্তি কত, শ্রেণী ব্যবধানটা কত, তাহলে এখানে ছিল শ্রেণী ব্যবধান 5। তাহলে 53 থেকে 68 বাদ দাও, 53 বিয়োগ 68, 53 বিয়োগ 68, তাহলে -15 ডিভাইডেড বাই 5। তাহলে দেখো এখানে হিসাব করলে আসে -3, তার মানে ইউআই হচ্ছে -3। ঠিক এইটাতে তুমি যদি করো তাহলে এইখানে কি যাবে জানো, 58 থেকে কত বাদ, 58 বিয়োগ এ মানে 68 ভাগ শ্রেণী ব্যাপ্তি হলো 5। তাহলে 58 থেকে 68 তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে 58 বিয়োগ 68, সবসময় 68 বাদ যাবে, ভাগ 5, তাহলে এখানে আসবে 2। এখন তুমি যদি একটা সিস্টেম দেখো যে এই অঙ্কগুলো এরকমই, যে এই সংখ্যাগুলো সব ছোট থেকে বড় ক্রমে সাজানো আছে, মানে সাজানো আছে, তখন দেখবা যে সবগুলো কিন্তু একই লেভেলে আসতেছে। এটা -3 -2, এখানে কিন্তু -1 হবে, এখানে 0 হবে, এখানে 1 হবে, এখানে 2 হবে, এটা চলতেই থাকবে। তুমি কিন্তু এখানে বুঝতে পারবে এগুলো যদি সুন্দর করে সাজানো থাকে। আগেরটার মতো এলোমেলোভাবে থাকলে কিন্তু তোমাকে হিসাব করেই করতে হবে। এটা একটু মিলানোর চেষ্টা করি, তাহলে 63 বিয়োগ 68 ভাগ 5, 63 থেকে 68 -5 ভাগ 5 সমান সমান -1, মিলে গেছে। পরেরটা একটু মিলাও, দেখো যে 68 বিয়োগ অনুমিত গড় 68, তার থেকে 5 বাদ, 0 ডিভাইডেড বাই 5 0, এটা মিলাও। 73 থেকে 68 বাদ ডিভাইডেড বাই 5, তাহলে 8 আছে, এদিকে কত হলো 13 পাবো, অর্থাৎ এদিকে উপরে 5 নিচে 5, কাটাকাটি করলে 1 মিলবে। ঠিক এটাও এভাবে মিলবে যে 78 বিয়োগ 68 ডিভাইডেড বাই 5, তাহলে 10 ডিভাইডেড বাই 5 সমান সমান 2, এইভাবে মিলে যাবে। এইগুলো খুব মজা লাগে, এই জন্য বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। একটু হিসাব বড় হলেও হিসাবটা অনেক সহজ। তার মানে এইখানে গণসংখ্যা n যোগ করে দিব, দেখি 6 হিসাব করো, এদিকে 6 আর 8 কত আসে, 14, 14 আর 10 24, 24 আর 13 37, 37 আর 8 45 আর 5 হলো 50। তাহলে এইখানে হচ্ছে 50, কারণ উপরে প্রশ্নেই কিন্তু বলে দেওয়া ছিল 50 জন ছাত্রীদের বাংলায় প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো এইটা। এখন শেষের এটা কি করতে হবে জানো, FI UI, তাহলে FI UI মানে কি, এটার গুণফল 3 6 18 -18 -16 -10, 0 13 গুণ করলে 0, এদিকে 8, 5 2 গুণে 10।
আর এইখানে হবে এগুলো যোগফল, সামেশন এফ আই ইউ আই ইকুয়াল টু, হিসাব করে দেখিনি, এইগুলো যোগ করব, যেহেতু এগুলো মাইনাস আছে এইগুলো যোগ করব, এগুলো প্লাস আছে, তার মানে দেখি 8 আর 10 যদি যোগ করি তাহলে 8 আর 10 হচ্ছে 18, এটা হলো +18। আর এটা যদি যোগ করে নিই, দেখো যে 0 6 আর 8 যোগ করলে আসে 14, 4 হাতে থাকে 1 2 3 4, তাহলে 44 -44, তার মানে 18 থেকে 44 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 18 বিয়োগ 44, 18 বিয়োগ 44, তাহলে -26, তার মানে এইটুকুর ফলাফল যোগ করলে আসে -26। এইটা, এই যে -26 আসলো, এখন তোমার গড় নির্ণয়ের যে সূত্রটা আমরা জানি, দেখো এখান থেকে আমি একটু মুছে দিলাম, এই যে যখন শ্রেণীব্যাপ্তি থাকবে তখন গড়, এই গড়কে কিন্তু বলা হয় এক্স বার, এক্স ছোট হাতের এক্স, ওপরে এই চিহ্ন দিতে পারো, এক্স বার মানে হলো গড়। এই গড় হলো যে বিচ্যুতির সাথে, যেটা অনুমিত গড় ধরে নিয়েছিলাম, এখানে অনুমিত গড় কত জানো, 68, বিচ্যুতি যোগ এই যে তোমার সামেশন, এইটার গড় সামেশন এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন, এইটা আগেরটার মতোই, কিন্তু এখানে শ্রেণীব্যাপ্তি আছে বিধায় এইখানে এইস মানে শ্রেণী ব্যবধানটার যেটা 5 ওইটা গুণ করে দিতে হয়, এইটা তোমার এই দুইটা একটু আলাদা ওইটা থেকে। তাহলে দেখো এইখানে আমাদের বিচ্যুতি ধরে নিয়েছিলাম, অনুমিত গড় 68 যোগ এইটুকু যদি হিসাব করি তার মানে উপরে -26, এটুকুর মান বসায় দিচ্ছে, নিচে হলো এনের পরিবর্তে কত লিখব 50 গুণ এটা হচ্ছে 5, মানে এটার ব্যবধানটা কত 5, তুমি এটাকে এখন হিসাব করে নাও, এটা এটাকে কাটা 10, তার মানে 68 যোগ এইটুকু যদি কাটাকাটি করি আসবে -2.6, এইটা -2.6। এখন তুমি এখন হিসাব করো, প্লাস এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম কারণ দুইটা প্রক্রিয়া চিহ্ন এক জায়গায় থাকে না, 68 -2.6। এখন তুমি যদি এখানে বিয়োগ করে দাও তাহলে দেখো 65 দশমিক কত আসে জন্য 65.4, তাহলে 65.4 বিয়োগ করলে এটাই হচ্ছে 65.4, এটাই হচ্ছে তোমার গড়। তুমি যদি সাধারণ পদ্ধতিতে গড় করো তাহলে তোমার এটাই অ্যান্সার আসবে। এখন এইটা সংক্ষিপ্ত পদ্ধতিতে বলার কারণ এটা হিসাবগুলো অনেক সহজ, ছোট ছোট সংখ্যা দিয়ে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এখন আমরা যে 3 নম্বর প্রশ্ন আছে সেই 3 নম্বর প্রশ্নতে তোমাদের আয়তলেখ নিয়ে করা, আয়তলেখ নাকি জানো না, এইটাতে আছে তোমাদের বৃত্তলেখ। আমি একটু প্রশ্নটা বের করে নিই। এখানে বলা আছে যে কতজন, খুঁজেই তো পাচ্ছি না, একটু সবাই এখানে ছিল 100 জন শিক্ষার্থীর ফুটবল খেলা পছন্দের দেশ নিচে দেওয়া হলো, দেশ জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন। এখন শিক্ষার্থী ছিল 20 জন, 10, 30, 25 এবং 15। তোমাকে এখন বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কি, কেন্দ্রীয় প্রবণতা। এইটুকু সময় একটু স্কিপ করে নিবা। 3 নম্বর যে সমাধান আসতেছে এইখানে তোমাকে বলা হচ্ছে যে আসলে আমরা ওই দুইটা সমাধান আগে করিনি, কেন্দ্রীয় প্রবণতা কি আর হচ্ছে যে কি যেন বলতেছে ওখানে পাই চিত্রটা কাকে বলে। তো কেন্দ্রীয় প্রবণতা বলতেছে, কেন্দ্রীয় প্রবণতা উপাত্ত সমূহ, একটু লিখে নি তারপরে বোঝাই, উপাত্ত সমূহের
কেন্দ্রের উপাত্তসমূহের কেন্দ্রের দিকে, কেন্দ্রীয় মানের দিকে, উপাত্তসমূহের কেন্দ্রীয়, বানান ভুল হলে একটু ঠিক করে নিও, কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত, বানানটা কেমন যেন হয়, পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে, প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। যে উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এখন তুমি বলতে পারো আসলে পুঞ্জীভূত হওয়ার প্রবণতা কেন্দ্রীয় মানের দিকে এইগুলো কি? এখন তুমি যদি তোমার ফ্যামিলির দিকেই খেয়াল করো, মনে করো অনেক বড় তোমাদের জয়েন্ট ফ্যামিলি, সেখানে অবশ্যই একটা কর্তা থাকে। যে মনে করো তোমার পিতা হলো কর্তা, তো সবাই কিন্তু তার সিদ্ধান্তর দিকে, তার যে ক্ষমতা, তার দিকে তাকিয়ে থাকে, সবাই তার উপর নির্ভর করে থাকে। তো তোমার যদি পিতা ওখানে না থাকতো তাহলে তোমার অবশ্যই বড় চাচ্চু, কিংবা সে যদি না থাকতো তাহলে অবশ্যই একটা বড় ভাই, এরকম সবাই তার দিকে মানে হিসাব করে থাকে, সবাই তার দিকে খেয়াল করে থাকে আসলে কি বলতে চাচ্ছে উনি, ওনার কথাটা শেষ সিদ্ধান্ত এরকম। তো এইখানে উপাত্তগুলো তিনটা মানের দিকে পুঞ্জীভূত থাকতে পারে, মাঝের দিকে বা তাদের যে একটা কেন্দ্র বরাবর মাঝের দিকে সবাই যে উপাত্তগুলো থাকবে সবগুলোই ওই সংখ্যার দিকে একটা অগ্রসর বা পুঞ্জীভূত হওয়ার একটা প্রবণতা থাকে। সেটা হচ্ছে গড়, মধ্যক, প্রসারক, এই তিনটার মধ্যে একটা। তাহলে এখান থেকে তোমাকে বলা যায় যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টা? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে তিনটা। কি কি? গড়, মধ্যক, প্রসারক, এটা। এখন পাই চিত্র, তোমরা নাম অলরেডি শুনে ফেলছো এর আগে, কারণ আমি নৈবেত্তিকে পরীক্ষা নিয়েছিলাম। পাই চিত্র, তো পাই চিত্রটা কি? এখন বলতেছে যে কোনো উপাত্তের লেখচিত্র, কোনো উপাত্তের লেখচিত্র যখন বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন সেই লেখচিত্রকে পাইচিত্র বলে। এটা যে কোনো উপাত্তের লেখচিত্র যখন বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন সেই চিত্রকে পাইচিত্র বলে। এখন লেখচিত্র কিন্তু সবার, যেমন আমরা হিসাব করলে যদি আসে লেখচিত্রটা কি, একটু আমরা অন্য চিন্তা দিকে যাই, যেমন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, যেগুলো বলো না কেন সবাই মিলে কিন্তু মানুষ জাতি, কিন্তু আলাদা আলাদা করে ধরলে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ঠিক এরকম লেখচিত্র হলো মানব জাতির মতো লেখচিত্র। তারপরে এখানে আমরা কিন্তু করছিলাম রেখাচিত্র, রেখাংশ দ্বারা যে চিত্র অঙ্কন করি সেটা রেখাচিত্র। তারপরে আয়তক্ষেত্রের মতো যেটা বিল্ডিং তৈরি করি আমরা, ছোট বড় করে বিল্ডিং তৈরি করি, সেটা কিন্তু আমরা বলি আয়তলেখ। তারপরে এখন বৃত্তের মাধ্যমে যেটা করব সেটা হবে বৃত্তলেখ বা পাইচিত্র। তাহলে পাইচিত্রের অপর নাম হলো কিন্তু বৃত্তলেখ। এই সবাই মিলেই লেখচিত্র। তাই বলা হচ্ছে কোনো উপাত্তের লেখচিত্র যখন বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন সেই লেখচিত্রকে পাইচিত্র বলে। আর পাইচিত্রের অপর নাম হলো বৃত্তলেখ। এখন তোমাদের এখানে নৈবেতিকে আসে যে বৃত্তের মাধ্যমে উপস্থাপিত চিত্রকে কি বলা হয়? পাইচিত্র বা বৃত্তলেখ। একটু মনে রাখার চেষ্টা করো। এখানে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত ডিগ্রি জানো? এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি তার কেন্দ্র হয়, যদিও বৃত্ত হলো না, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। এই কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হলো 360 ডিগ্রি। এখন বলতেছে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? দেখো আমি একটু, তোমরা ওখানে প্রশ্ন দেখে নাও, আমি এখান থেকে লিখতেছি যে মোট শিক্ষার্থী, এটা এখন লাগবে না।
মোট শিক্ষার্থী। তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে 20 যোগ 10 যোগ 30 যোগ 25 যোগ 15 সমান সমান 100। এখন বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত ডিগ্রি জানো? তার মানে তুমি খেয়াল করো যে এটা হচ্ছে এরকম, তোমাকে কিন্তু এই ছক তৈরি করতে হবে না, এমনি বোঝাচ্ছি। প্রথমে ছিল, এইখানে ছিল নাম দেখি দেশ, এটা ছিল দেশ, এটা ছিল শিক্ষার্থীর সংখ্যা। প্রথমে দেশ নাম ছিল কি? জার্মান। জার্মান ছিল, জার্মানে কতজন ছিল? 20 জন। জার্মান 20। তারপরে এখানে ছিল ফ্রান্স, ফ্রান্সে 10 জন। তারপরে ছিল আর্জেন্টিনা, আর্জেন্টিনা, এখানে আর্জেন্টিনাতে কত ছিল? 30, আর্জেন্টিনা 30। ব্রাজিল, বাতিল। কেন বললাম? আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার, আমি জানি যে তোমরা অনেকে এখানে ব্রাজিলের সাপোর্টার আছো। বাতিল, বাতিল কত? বাতিল হলো 25, সরি ব্রাজিল। এবং আরেকটা দেশ আছে, সেইটা হচ্ছে স্পেন। স্পেন, স্পেনে 15 জন। 15 জন। তাহলে একটা 100 জন শিক্ষার্থীর মধ্যে তাদের পছন্দ করতে বলা হলো যে আসলে তাদের ফুটবল খেলার দেশ কোনটা, কয়জনের পছন্দ হয় দেখি, কার কার পছন্দ, কোন দেশ পছন্দ। জার্মানি পছন্দ করেছে 20 জন, অনেক লম্বা প্লেয়ার, যেটা ব্রাজিলকে একবার অনেক গোলের ব্যবধানে হারিয়েছিল। ফ্রান্স 10, আর্জেন্টিনা দল পছন্দ করে 30 জন, কারণ একটা ভদ্র দল, এটা বেশি পছন্দ করবে, এটাই স্বাভাবিক। ব্রাজিল 25, স্পেন 15 পছন্দ করছে 100 জন, টোটাল এখানে আছে 100 জন। তো দেখো, খেয়াল করে দেখো, তো এইখানে কিন্তু বলছিল যে এইটার বৃত্ত লেখ বা এটা দ্বারা পাই চিত্র আঁকো। তো এইখানে এটা কি পাই চিত্র মানে কি? বৃত্তের মাধ্যমে উপস্থাপিত চিত্র। তো এখানে মোট কতজন আছে? 100 জন। 100 জন মিলে কত ডিগ্রি ফিল আপ করে ফেলবে টোটাল? কারণ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হলো 360 ডিগ্রি। তাহলে এই 100 জন মিলে কতটুকু ফিল আপ করে ফেলবে? অবশ্যই 360 ডিগ্রি ফিল আপ করবে। তার মানে এখন আমি বলতে পারি, এটা এখানে থাক একটু, যে 100 জনের জন্য কোণ, তার মানে এই 100 জনের জন্য কত ডিগ্রি কোণ? বৃত্তের কেন্দ্রের সম্পূর্ণ কোণটা 360 ডিগ্রি। যে 100 জন শিক্ষার্থীর জন্য কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। দেখি, একজন শিক্ষার্থীর জন্য কোণ অবশ্যই কম, ঐকিক নিয়মে করো। তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 100। এইবার একটু মুছে দিই। তাহলে প্রথম দেশ ছিল জার্মান, জার্মানের কতজন জানা ছিল? 20 জন। তাহলে দেখি 20 জন শিক্ষার্থীর জন্য কোণ কত আসবে? অবশ্যই বেশি। তার মানে 20 জন শিক্ষার্থীর জন্য কোণ যদি বেশি হয়, তার মানে এখানে 360 ডিগ্রির সাথে উপরে গুণ হবে কত? 20 ডিভাইডেড বাই কত? 100। এখন তুমি যদি হিসাব করে এটাকে কাটাকাটি করো, তাহলে দেখো এইখানে আসবে 72 ডিগ্রি। তুমি একটু হিসাব করে নাও, এখানে কাটাকাটি করে দাও, দেখো 72 ডিগ্রি আসে। তার মানে 20 জন শিক্ষার্থীর জন্য কোণ কত ডিগ্রি? 72 ডিগ্রি। এখন তারপরে 10 জন শিক্ষার্থীর জন্য বের করব, 30 জন বের করব, 25 জন বের করব, 15 জন বের করব। তো এইভাবে সবসময় তো 3 লাইন করার প্রয়োজন নেই, যে 20 জন শিক্ষার্থীর জন্য কোণ 72 ডিগ্রি। এবার আমি সরাসরি লিখব যে কতজন শিক্ষার্থীর জন্য? 20-এর পরে ছিল কত? 20-এর পরে ছিল 10, 10 জন শিক্ষার্থীর জন্য। তো লিখব 10 জন শিক্ষার্থীর জন্য কোণ, তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 100 গুণিত 10, বা তুমি উপরে দিয়ে দিতে পারো। তাহলে এইখানে হিসাব করলে আসে 36 ডিগ্রি। 36 ডিগ্রি, একটু ক্যালকুলেটারে করে নিবা, 36 ডিগ্রি। তাহলে 10 জনের পরে ছিল এখানে 30 জন, দশমিকেও আসতে পারে, অনেক সময় দশমিকেও আসতে পারে, সেটাও দেখাই দিব। তারপরে 30 জন শিক্ষার্থীর জন্য, 30 জন শিক্ষার্থীর জন্য কোণ 360 ডিগ্রি গুণ 100 গুণ
30 সমান সমান, এটা যদি হিসাব করো এটা আসতেছে 108 ডিগ্রি, 108 ডিগ্রি। তারপরে 30 জনের পরে আছে যেটা ব্রাজিল, 25 জন। দেখি 25 জন শিক্ষার্থীর জন্য কোণ, মানে কোণ তৈরি করতেছ 360 ডিগ্রি ডিভাইডেড বাই 100 গুণ এটা 25। এটা যদি হিসাব নিকাশ করে একটু কাটাকাটি করো তাহলে এখানে আসবে 90 ডিগ্রি সমকোণ। বা এরা অবশ্যই রাউন্ড ফিগার করে দেয় সবসময়, যে 90 ডিগ্রি সমকোণ মিলাই দিছে। এখন দেখো 15 জন শিক্ষার্থীর জন্য কোণ, 15 জন শিক্ষার্থীর জন্য কোণ, তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 100 গুণ 15। এটা যদি হিসাব করো তাহলে আসবে 54 ডিগ্রি। এখন দেখো সবগুলো হিসাব নিকাশ করে দেখো, এইগুলোর যোগ করলে কিন্তু 360 ডিগ্রি হয়। এইটাই এখন আমরা বৃত্তের মধ্যে আঁকবো, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখন এটাই দেখি অঙ্কনের চেষ্টা করি। এটার জন্য তোমাকে একটা লেখা লিখতে হবে, সেটা হচ্ছে এখন প্রাপ্ত কোণগুলো, এই যে কোণগুলো পেলাম লিখব এখন প্রাপ্ত কোণগুলো। 360 ডিগ্রি এর অংশ হিসেবে, 360 ডিগ্রি এর অংশ হিসেবে কোথায় আঁকবো? অংশ হিসেবে নিম্নে আঁকা হলো। এখন প্রাপ্ত কোণগুলো 360 ডিগ্রির অংশ হিসেবে নিম্নে আঁকা হলো। এখন এইখানে এই বৃত্তটা আঁকবে, একটু বড় সাইজের করে আঁকবে, তাহলে তোমাদের অঙ্কন করতে সুবিধা হবে। এইভাবে একটা বৃত্ত এঁকে নিব। বৃত্তের তো অবশ্যই একটা কেন্দ্র আছে, ঠিক আছে। এখন এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এটাকে গতিশীল বিন্দুর গতিপথকে বলা হয় পরিধি। এই কেন্দ্র থেকে এই পাশে, ডান পাশে দিতে পারো, বাম পাশে দিতে পারো, এটা আসলে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। এখান থেকে কেন্দ্র থেকে তুমি এটুকু একটা আগে ব্যাসার্ধ এঁকে নেবে। ব্যাসার্ধ অঙ্কনের পর এই যে জ্যামিতিতে তোমাদের যে চাঁদা আছে কোন পরিমাপের, ওই চাঁদার কেন্দ্র এখানে বসাবে, সরলধার দিকে বসাবে। বসিয়ে এইখানে এই পর্যন্ত কত ডিগ্রি কোণ আঁকবে? 72 ডিগ্রি। তার মানে 70 যেখানে আছে 70-এর পরে এর করে দাগ আছে, এটা যদি 70 হয়, 71, 72, একটু 19-20 হতেই পারে। এইখানে তুমি দাগ দিয়ে দিবা চাঁদাটা বসিয়ে, তারপরে যোগ করার সময় এইখান থেকে এই পর্যন্ত যোগ করবা, এইভাবে দিয়ে দিবে। তো এইটা 72 ডিগ্রি, এটা কত, কিসের নাম ছিল যেন? এটা হলো জার্মান, বা জার্মান লিখে দাও, জার্মান, দুইটা কোণও লিখে দাও। যদি জায়গা হয় তাহলে জার্মান নাও লিখতে পারো, কোণ অবশ্যই লিখে দিও 72 ডিগ্রি। সেম এটাকে একটু ঘুরাই নিবা। ঘুরাই নেওয়ার পরে এবার চাঁদার কেন্দ্রটা এখানে আর ধার এখানে, তার মানে এই বাহু হিসাব করে তোমাকে এখানে আর একটা কোণ আঁকতে হবে, সেটা হলো 36 ডিগ্রি। তো এখানে এঁকে দিবা 36 ডিগ্রি পর্যন্ত। বেশি এইখানে তোমার পার করে দিলেও দরকার, এগুলো মুছে দিবা। এইভাবে এটা দিয়ে দিবা, এটা 36 ডিগ্রি, এটা হচ্ছে ফ্রান্স, লিখে দাও ফ্রান্স। ফ্রান্স এটা কত ডিগ্রি? 36 ডিগ্রি। এবার খাতাটাকে একটু ঘোরাই নিবা, তার মানে এটা তোমার পজিটিভ দিক করে নিবা। ঘুরাই নেওয়ার পরে এইখান থেকে চাঁদার কেন্দ্র বসিয়ে এই বাহু বরাবর এইখানে এঁকে নেবে 108 ডিগ্রি, যেটুকু আসে এইভাবে 108 ডিগ্রি। বা তুমি এখানে নাম দিয়ে দিতে পারো, এটা আমাদের প্রিয় দল আর্জেন্টিনা। তবে এর মধ্যে যতগুলো অঙ্কন লেখা সবগুলো অবশ্যই রুল দিয়ে করবা, তাহলে বেশি ভালো হবে। 108 ডিগ্রি। তারপরেরটা তৈরি করে নেবে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে 90 ডিগ্রি এঁকে নিবা। পরেরটা পরিমাপ তুমি করলেও পারবে, না করলেও পারবে, এমনিতেই মিলে যাবে। তাহলে এটা হচ্ছে বাতিল খেলোয়াড়, ব্রাজিল। তাহলে এখানে হচ্ছে ব্রাজিল কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর পরে এখানে তুমি দিয়ে দিবা, এটা হলো কোন দেশ জানো? স্পেন কত ডিগ্রি? 54 ডিগ্রি। এখন চিত্র এইখানে এইভাবে দিয়ে তোমরা শেষ করবে। তবে এটা একটু 19-20 হতেই পারে, একটু তোমার ভালো করে অঙ্কন করার চেষ্টা করবা, তাহলে 27-17 হবে না, 19-20 হবে। এটা একটু খেয়াল করে সবাই আঁকো, দেখবা যে অনেক সহজেই
করতে পারতেছো। একবার না হলে দুইবার প্র্যাকটিস করো, দুইবার না হলে তিনবার প্র্যাকটিস করো, তিনবার না হলে চারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস তো করাই লাগবে, শিখতেই হবে। তো পরের ভিডিওতে তোমাদের ওই আয়তলেখ অঙ্কন করব, তারপরে আরও যখন এই কোণগুলো যখন দশমিকে আসবে ওইগুলো কখনো কখনো দেখার চেষ্টা করব। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো এবং সুস্থ থাকো, আর আমার জন্য অনেক দোয়া করো। খোদা হাফেজ।